ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনাদের যা সমস্যা থাকে সেই সমস্যার সমাধানগুলো নিয়ে এই অনুষ্ঠানে আমরা হাজির হই। আমার সঙ্গে আজকে রয়েছেন ডক্টর সুমন হালদার, কার্ডিওলজিস্ট। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত হাই নিউজে। হার্টের সমস্যা আমাদের এখন বয়স দেখে হয় না। 25 বছরের যুবক যুবতী তাদেরও হার্টের সমস্যা দেখা যায়, আবার 40 ঊর্ধ্ব ব্যক্তি তাদের হার্টের সমস্যা দেখা যায়। তো হৃদরোগ বলতে কি বুঝি যদি একটু বলেন। হৃদরোগ বলতে বোঝায় একটা 350 গ্রামের অর্গান শরীরের। এই অর্গানটা এই আমাদের 70-75 কেজি যে বডি, তার পুরোটাকেই ব্লাড, অক্সিজেন, নিউট্রিশন এই তিনটে জিনিস দিয়ে বাঁচিয়ে রাখছে। ফলে এই যে অর্গানটা, এই যে ছোট্ট একটা দেখতে ছোট একটা যে অর্গান, হৃৎপিণ্ড যাকে বাংলায় বলা হয়, তার যে সমস্ত রকমের অসুখ হয়, প্রত্যেকটা রোগী হৃদরোগের একটা বড় ছাতার তলায় আসে। যেমন তাহলে হার্টের স্ট্রাকচার সম্বন্ধে একটুখানি অভিজ্ঞতা না থাকলে হৃদরোগের মানে পরিধিটা বোঝা যাবে না। হার্ট হচ্ছে একটা মাসল, একটা পাম্প। তো এই পাম্পের মধ্যে দিয়ে রক্ত সঞ্চালন হয়, রক্ত শরীরেও সঞ্চালন হয়, রক্ত ফুসফুসেও সঞ্চালন হয়। শরীর থেকে আবার রক্ত হার্টে আসে, ফুসফুস থেকেও আবার রক্ত হার্টে আসে। কিন্তু এই কার্য পরিচালনা করার জন্য যে হার্টের সুগঠিত মাংসপেশি, এটা একটা টিস্যু। হার্টে কিছু ভালভ আছে, মানে যেগুলোকে বলতে পারেন দরজা, বিভিন্ন রকমের পাল্লার, 2 পাল্লার দরজা, 3 পাল্লার দরজা রয়েছে। এই ভালভ আছে। হার্টের গায়ে মাসেলের উপরে হার্টের করোনারি আর্টারি রয়েছে বা হার্টের ধমনী রয়েছে। হার্টের যে একটা পর্দা রয়েছে, হার্টের গোটা মাংসপেশিটাকে কভার করে একটা পর্দা রয়েছে, তার নাম পেরিকার্ডিয়াম, সেটা রয়েছে। এবং হার্টের উপর থেকে যে সমস্ত ব্লাড ভেসেল বেরোচ্ছে, অ্যাওর্টা, পালমোনারি আর্টারি, এবং হার্টে যে সমস্ত ব্লাড ভেসেল এসে ঢুকছে, যেমন ভেনাস সাইডে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, আর লাংসের দিকে লেফট এট্রিয়াম সাইডে আসছে পালমোনারি ভেন্স। এই সবকটা জিনিসেই যদি এর যে কোনো একটাতে যদি অসুখ হয়, সেটাই কিন্তু আলটিমেটলি হার্টের অসুখ হিসেবে পরিচিত হতে পারে। এটা গেল গঠনগত দিক থেকে। এবার বিপাকজাত বিভিন্ন রকমের সমস্যা, সেগুলো হার্টকে মানে এফেক্ট করে, যেমন প্রভাবিত করে। যেমন ধরুন ডায়াবেটিস, যেমন কোলেস্ট্রল বেশি থাকা, যেমন ইউরিক অ্যাসিড বেশি থাকা, এই ধরনের অসুখগুলো কিন্তু শেষমেশ হার্টের অসুখে পর্যবসিত হতে পারে। তো এই ফলে হার্টের অসুখের পরিধিটা সাংঘাতিক। আবার শরীরের অন্য কোনো অর্গান, যেমন ধরুন কিডনি, যেমন ধরুন লিভার, এগুলোর যদি কোনো সমস্যা হয়, সেও আলটিমেটলি কিন্তু প্রকারান্তরে অনেক দিন পরে হার্টের সমস্যা তৈরি করতে পারে। ফলে হার্টের হৃদরোগ বলতে যা বোঝায়, তার পরিধি কিন্তু ব্যাপক। ডাক্তারবাবু, আমরা হার্টের সমস্যা বলতেই বুঝি যে বুকে সামান্য ব্যথা। আচ্ছা, আমাদের সঙ্গে ফোনে কেউ রয়েছেন, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বারুইপুর থেকে বলছি। বলুন বলুন। বলছি, আমারই একটা ব্যাপার নিয়ে ডাক্তারের কাছে জানতে চাই। আমার 50 ইয়ার্স হলো বয়স। আমার এবার খুব বুকে ব্যথা হয়েছিল সকাল থেকে, ডান দিকে সারা দিন ধরে। কোনো মানে এত ব্যথা হচ্ছে যে গা বলতে যাই ওষুধ খেয়ে যাচ্ছি, গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছি, কোনো সময় ইনো খাচ্ছি, মুন্সিনের জল খাচ্ছি, সারাদিন মানে আমার ওষুধেই না ব্যথা। রাত্রি হয়ে গেল 10টার সময়, তখন আমার মা আমার জন্য দোকান থেকে ওষুধ আনতে গেল। সেই ওষুধটা খেয়ে তবে আমার ঠিক হলো। এটা কি ব্যাপার, মানে করতে পারি? আপনি যেটা বললেন, এই সমস্যা আমরা রোজ শুনতে পাই, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার বয়স কত? 50 আপ বলে। 50 আপ। আচ্ছা, তা আপনি এতক্ষণ ধরে অসুস্থ থাকলেন, তারপরে আপনি সেই দোকান থেকে গিয়ে ওষুধ কিনে আনলেন, ওভার দ্য কাউন্টার মেডিসিন, ওটিসি মেডিসিন, কিন্তু আপনি কোনো কাছাকাছি কোনো ডাক্তারবাবুকে পেলেন না। প্রথম কথা হচ্ছে যে বুকে ব্যথা মানেই, এখনকার হিসেবে বলছি আমি, আমরা যা দেখতে পাচ্ছি তার ভিত্তিতে বলছি, এটা প্রাণ বাঁচানোর জন্য এটা মনে রাখবেন, বুকে ব্যথা মানে যদি মোটামুটি 22, 24, 25 বছর বয়স থেকে শুরু করে হয়, আরও বেশি বয়সের কথা আমি বলছি না, এর উপরের যদি কোনো বয়স হয়, বুকে ব্যথা হলে আগে ধরে নেবেন যেটা হার্টের ব্যথা আছে কিনা, সেটাকে রুল আউট, অর্থাৎ সেটাকে আগে দেখতে হবে যে ওইটা আছে কিনা। যদি না থাকে তবে অন্য কোনো ব্যথার কথা। তার কারণ হচ্ছে বুকে ব্যথার মধ্যে একমাত্র হার্ট অ্যাটাক, এই অসুখটা প্রাণঘাতী হতে পারে।
এছাড়াও হার্টের সঙ্গে সম্পর্কিত আরো অনেক অসুখ আছে, যেমন ধরুন অ্যাওর্টিক ডিসেকশন, তাতেও এরকম সাংঘাতিক বুকে ব্যথা হতে পারে। অর্থাৎ মহাধমনীর দেওয়াল চিরে আখের ফাইবার, যেমন আখের যেমন খোসা ছাড়ানো হয়, যদি আপনি সেভাবে ধরেন তাহলে ওই মহাধমনীর ভেতরে যে লেয়ার আছে সেটা যে আখের খোসার মধ্যে যদি ছাড়িয়ে নেওয়া যায় তাকে বলে অ্যাওর্টিক ডিসেকশন। তাতেও সিভিয়ার চেস্ট পেন হতে পারে, সাংঘাতিক বুকে ব্যথা হতে পারে। এরকম আমি দুটো আপনাকে এক্সাম্পল বললাম। এছাড়াও পালমোনারি থ্রম্বোএম্বোলিজম, তাতেও সিভিয়ার চেস্ট পেন হতে পারে বা সামান্য চেস্ট পেন হতে পারে। তো এগুলো কিন্তু সবই মারাত্মক অসুখ এবং ইমিডিয়েটলি তা ডাক্তারের নজরে আনা উচিত। সেই জন্য গ্যাসের ব্যথা হয়ে মানে বসে থাকাটার কোনো মানে হয় না। হয়তো আপনার ইনডাইজেশনের থেকে ব্যথা হয়েছিল বুকে, হয়তো রিফ্লাক্স ইসোফেজাইটিস, অর্থাৎ অ্যাসিড উপরে উঠে গিয়ে ইসোফেগাসে খাদ্যনালীতে উঠে গিয়ে তার জন্য একটা ইরিটেশন হয়ে ব্যথা হয়েছিল, কিন্তু এগুলো সাময়িক, এগুলো সামান্য ওষুধপত্র খেলে চলে যাবে বা আপনাকে রেসপেক্টিভ ফিল্ডের ডাক্তারকে দেখাতে হবে। কিন্তু বুকের যে ব্যথা সেটা যতক্ষণ না আপনি মানে কোনো হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাচ্ছেন ততক্ষণ আপনি জানতে পারছেন যে আপনার হৃদরোগের সমস্যা, হৃদরোগ আছে বা নেই, এটা আপনি বুঝতে পারছেন না। এছাড়াও আরো অনেক অনেক অসুখ আছে যেখানে বুকে ব্যথা হতে পারে। প্যানক্রিয়াটাইটিস, তাতেও মনে হচ্ছে আপার অ্যাবডোমিনাল এবং চেস্ট পেন হচ্ছে, কারোর প্লুরাল ডিফিউশন হয়েছে সেখানেও হতে পারে, প্লুরাইটিস হয়েছে সেখানেও হতে পারে, কারো গলব্লাডার স্টোন আছে সেখান থেকেও বুকে ব্যথার মতন কিছু সিমটম হতে পারে। কিন্তু সবার আগে মনে রাখতে হবে আপনাকে যে হার্টের যদি অ্যাটাক হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক রূপ ধারণ করতে পারে যে কোনো মুহূর্তে। আমার সঙ্গে ফোনে আরো একজন রয়েছেন, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি এই আপনার যাদবপুর থেকে বলছি। বলুন। আমি এই কিছুদিন আগে মানে অনিয়ম খাওয়া দাওয়া করছিলাম, কাজ থেকে এসে রাত্রেবেলা খাবার নিতে ভুলে গেছি 2 দিন আগে। বাড়িতে এসে দেখছি খাবার নেই খুঁজতে খুঁজতে কলা ছিল ফ্রিজের মধ্যে, কলা আর ছাতু আর মুড়ি মেখে খেয়ে ঘুমিয়ে পড়েছি। এবার ন্যাচারালি যেমন রাত্রে জল খাই ওর মধ্যে জল খেয়েছি, হঠাৎ করে দেখছি সকালবেলা উঠে প্রচন্ড বুকে আর পেটে যন্ত্রণা হচ্ছে। 2টো অ্যান্টাসিড খেয়েও ওটা কমেনি। তারপরে অনেক পরে বিকেলবেলার দিকে কিছু খাইনি, সারাদিন কিছু খাইনি। বিকেলবেলার দিকে 4:30-5টা নাগাদ দেখলাম ব্যথাটা আস্তে আস্তে কমছে। এটা কি কোনো মানে হার্টের কোনো মানে গ্যাসের জন্য কি হার্টের কোনো ব্যাপার? আমি এর আগের যে প্রশ্নকর্তা ছিলেন তাকে যা উত্তর দিচ্ছি আপনাকে একই উত্তর দিচ্ছি। হতে পারে এটা আপনার সিম্পলি ইনডাইজেশন থেকে হয়েছে বা রিফ্লাক্স ইসোফেজাইটিস থেকে হয়েছে। এটা হার্টের অ্যাটাক নাও হতে পারে, হার্টের সমস্যা নাও হতে পারে। কিন্তু অনেক সময়ই হয় আপনি সেই বয়সের মধ্যেই আছেন, সেই বয়সের ব্র্যাকেটের মধ্যে আছেন যখন আপনার হার্টের অ্যাটাক হতে পারে বা হার্টের সমস্যা হতে পারে, হার্টের ইসকেমিক ডিজিজ হতে পারে। হার্টের সব সমস্যা এরকম ব্যথা হবে না। আর আপনার এই যে অসুখটা হলো, এই যে সমস্যাটা হলো, এই সমস্যাটার সাথে সাথে ওইটা যে ভেতরে চলছে না এই কথা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয়। খুব সামান্য একটা টেস্ট আছে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। তো একটা ইসিজি বার করে নিলে পরে আপনার 100, 150, 200 টাকার মধ্যে আপনার লোকালিটিতে আপনি ইসিজি পেয়ে যাবেন। সেই একটা ইসিজি করলেই আপনার এই প্রশ্নের উত্তর এসে যাবে। সেটা নিয়ে আপনি যে কোনো ডাক্তারের কাছে যাবেন, যারা অন্তত ইসিজি বোঝেন, মেডিসিনের ডাক্তার হোক বা কার্ডিওলজিস্ট হোক, তার কাছে যাবেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আর এটাকে চলতে দেওয়া উচিত নয়। আপনি রেগুলার চিকিৎসায় থাকার চেষ্টা করবেন, আর অনিয়মিত খাওয়া দাওয়াটা করবেন না। আমরা যে প্রশ্নে ছিলাম ডাক্তারবাবু, যে আমাদের মানে স্বাভাবিক আমরা ভাবি যে বুকের ব্যথা হচ্ছে মানে হয়তো হার্টের প্রবলেম হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বুকে ব্যথা না হলেও আরো তো বিভিন্ন রকম সিমটম থাকে হার্টের অসুখে। তো সাধারণ মানুষ কি করে বুঝবে যে এই জিনিসগুলো হলে শরীরে তাহলে হার্টের সমস্যা এসেছে? দেখুন, আমি আপনাকে এটাকে খুব ছোট করে সামারাইজ করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। হার্টের তো অনেক রকমের, হার্টের একটা অর্গান, তার মধ্যে অনেক টিস্যু আছে। বিভিন্ন টিস্যু থেকে উদ্ভূত বিভিন্ন রকমের সমস্যাতে বিভিন্ন রকমের লক্ষণ হবে, হলো? এবং সেই লক্ষণগুলো কিছুটা হৃৎপিণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে, হৃৎপিণ্ড এবং তার ব্লাড ভেসেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিছুটা সারা শরীরের জন্য যাকে বলে সিস্টেমিক ম্যানিফেস্টেশন হিসেবে দেখা দিতে পারে। এখন এখানে ব্যাপার হচ্ছে যে আমরা এত আলোচনা তো সীমাবদ্ধ সময়ের মধ্যে করা সম্ভব নয়। আমি যেটুকু বললে আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে যে ধরুন করোনারি আর্টারি ডিজিজ, এটা হচ্ছে অন্যতম বৃহৎ ক্ষেত্র হার্টের অসুখের, যেখানে মানে রোগীর সংখ্যা প্রচুর এবং এটা অনেক বেশি ফ্যাটাল হতে পারে, খুব কুইকলি ফ্যাটাল হতে পারে। তো সেটা নিয়ে আমরা মূলত আলোচনাটা করবো। এই ক্ষেত্রে বুকে ব্যথার সাথে শ্বাসকষ্ট অথবা শুধুমাত্র শ্বাসকষ্ট অথবা দুটোই, এটা একটা গেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পেশেন্টের বুকে ব্যথাও হলো না, শ্বাসকষ্ট হলো না। যেটা আমাদের সঙ্গে ফোন লাইনে আরো একজন রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি আপনার এই বিদ্যাসাগর থেকে বলছি। বলুন। যাদবপুর বিদ্যাসাগর। বলুন।
আমার জেঠু কিছুদিন আগে মারা গেল। ওনাকে হার্টের প্রবলেম ছিল ঠিকই, কিন্তু উনি চিকিৎসা পিজি থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরলো। আগের দিন একটা বিয়ের অনুষ্ঠান থেকে খাবার কিছু দিয়েছিল, ওই খাবারটা খেতে বসেছে, সারাদিন কিছু হয়নি, কোনো অসুবিধা হয়নি। সকালবেলা উঠে যখন খাবারটা টিফিনটা খাচ্ছে, তখন পরোটা আর আলুর দম খাচ্ছিল। সবে ওই টেবিলের মধ্যে, ডাইনিং টেবিলে বসে পরোটা আর আলুর দম খেয়েছে, ওখানে ফ্রিজ হয়ে গেছে। তা আমরা সবাই মিলে ডাক্তারকে ডেকেছি, কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে বললো এই এক্সপায়ার করে গেছে। এটা কি কারণে হলো এখন পর্যন্ত আমরা ধরতে পারলাম না। দেখুন, এটা একটা কার্ডিয়াক অ্যারেস্ট। আপনার যা শুনলাম, আপনার কাছ থেকে যা যা তথ্য পেলাম, যে আপনার জ্যাঠামশাই বললেন তো তার হার্টের অসুখ ছিল, পিজিতে চিকিৎসা হচ্ছিল। তা যে কোনো হার্টের অসুখ চিকিৎসা হোক বা না হোক, ইভেন চিকিৎসা হওয়ার পরেও বলছে, কারণ ভালো চিকিৎসা হওয়ার পরেও অনেক দিন পরে বা কোনো এক সময় হার্টের রোগের অবস্থার উপর ডিপেন্ড করে পেশেন্ট পুরোপুরি সেরে গেছে ধরে নেওয়ার কোনো দরকার নেই। পেশেন্টের অসুখ থেকেই যায়, অসুখের প্রকোপটাকে কমিয়ে রাখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। এবারে সেক্ষেত্রেও কি হয়েছে, আপনার অসুখটা ছিল এবং এই অসুখের থেকে হয়তো, আমি জানি না, হয়তো করোনারি ডিজিজ ছিল, আপনি আমার ঠিকমতো বুঝিয়ে বলতে পারলেন না। যদি হার্টের আর্টারির অসুখ থাকে সেখান থেকেও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। হার্টের যদি কোনো অ্যারিথমিয়ার অসুখ থাকে, অর্থাৎ ছন্দের কোনো অসুখ থাকে, সেখান থেকেও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। হার্টে যদি ভালভের অসুখ থাকে, ভালভুলার হার্ট ডিজিজ, সেখান থেকেও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। খুব সিভিয়ার হাইপারটেনশন হয়েছে, মানে ভীষণ উচ্চ রক্তচাপ, বিপি বেশি, সেখান থেকেও হঠাৎ অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। অ্যাকিউট পালমোনারি থ্রম্বোএম্বোলিজম হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এরকম নানা পসিবিলিটি আছে। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলেই মনে হচ্ছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কি ছিল, কেন কার্ডিয়াক অ্যারেস্ট হলো, সেটা আমার পক্ষে এই তথ্যের উপর ভিত্তি করে বলা সম্ভব নয়। যেটা ডাক্তারবাবু বলছিলেন বুকে ব্যথা নিয়ে, হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে এই যে যেমন উনি বললেন না, অনেক কটা অসুখ তার একটা কমন এক্সিট আছে, ঠিক আছে? সব কটা অসুখের পরিণতি কি? পরিণতি হচ্ছে দুটো, একটা হচ্ছে হার্ট ফেলিওর, আর হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। তো যে ধরনের অসুখ হোক, যদি আনট্রিটেড হয় বা পার্শিয়ালি ট্রিটেড হয়, অথবা যদি তার ট্রিটমেন্ট করার মতন পরিস্থিতি না থাকে, অর্থাৎ অসুখটা এমনই যে বিশেষ ট্রিটমেন্টের জায়গা নেই, স্কোপ নেই, সেরকম ক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি হার্ট ফেলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট হবে। যারা ক্রনিক হার্ট ফেলিওর ভুগছেন তাদেরও মৃত্যু একটা সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েই হয়। তো এটা বোঝাটা খুব একটা কঠিন নয়। অর্থাৎ অনেক কটা প্রবলেম, বিভিন্ন হার্টের বিভিন্ন রকমের যে ফাংশন, তার জন্য যে টিস্যু রেসপন্সিবল, সেই সমস্ত জায়গা থেকে অসুখগুলো তৈরি হচ্ছে। কিন্তু আলটিমেটলি হার্ট যখন থামবে তাকে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বলছি। আচ্ছা, উনি যখন ফোনটা করলেন, আমি 2-3 দিন আগে এরকম খবর দেখা গিয়েছিল যে এক ব্যক্তি স্টেশনে বসে রয়েছেন, উনি কাজে যাচ্ছেন, ওই বসে থাকা অবস্থাতেই উনার হার্ট অ্যাটাক হয়েছে। এবং এই খবর তো প্রায়ই দিনই আসেন, যে বিশেষ করে বর্তমানে আরো বেশি হচ্ছে যে কোথাও কাজে যাচ্ছে, রাস্তাতে হুট করে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, খেতে বসেছে হুট করে হার্ট অ্যাটাক হচ্ছে। কারণ এটা কেন হচ্ছে, দেখুন, প্রথম কথা যে এখানে একটা ছোট্ট কারেকশন আমি করে দিই। উনি বসেছিলেন, তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, এই কথাটা না বলে আমাদের বলা উচিত তখন তার সাডেন ডেথ হয়েছে, এটাই বলা উচিত। আমরা জানি না কিন্তু হার্ট অ্যাটাক হয়েছে, এটা কি দীর্ঘদিন ধরে হার্টের অসুখের ফলে? তখন তাই বললাম, এটা যে সাডেন, এটাকে প্রথমত বলতে পারে সাডেন ডেথ, অর্থাৎ হঠাৎ মৃত্যু। হঠাৎ মৃত্যুর পেছনে বড় একটা কারণ থাকে। যাদের বিশেষ করে হার্টের অসুখ আছে, বা যাদের হার্টের অসুখ ম্যানিফেস্টেড নয় অথচ ভেতরে ভেতরে আছে, তাদের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সাডেন ডেথ হলো, একে আমরা আবার সংক্ষেপে বলি সাডেন কার্ডিয়াক ডেথ। তো সাডেন কার্ডিয়াক ডেথ, একটা কার্ডিয়াক সাবস্ট্রেট থাকতে হবে, অর্থাৎ হার্টের অসুখের একটা কিছু থাকতে হবে, তার সঙ্গে এই ধরনের ম্যানিফেস্টেশন থাকতে হবে, তাই সাডেন কার্ডিয়াক, এগুলো সব সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। এমনও হতে পারে তার কার্ডিয়াক ডেথ নয়, সাডেন ডেথ বিকজ অফ স্ট্রোক, উচ্চ রক্তচাপ ছিল, তক্ষুনি রক্তক্ষরণ হয়েছে, মারা গেছে, অথবা অন্য কোনো কিছু, সেটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এবং কার্ডিয়াক অ্যারেস্টের পেছনে মূল যে কারণগুলো থাকে, একটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, একটা হচ্ছে যে কোনো কারণের হার্ট ফেলিওর, একটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, যেটা খুব ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে খুব সিভিয়ার গ্রেডের ভালভুলার হার্ট ডিজিজ, যেটা আজকাল আমরা খুব কম দেখতে পাই, কারণ রিউম্যাটিক হার্ট ডিজিজ থেকে ভালভুলার হার্ট ডিজিজগুলো মূলত হয়। তো রিউম্যাটিক হার্ট ডিজিজের সংখ্যা যেহেতু ভারতবর্ষে অনেক কমে এসছে, ফলে ইদানিংকালে আমরা রিউম্যাটিক হার্ট ডিজিজের পেশেন্ট, ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্ট তুলনামূলকভাবে আমরা কম পাই। ফলে তার থেকে যে কমপ্লিকেশন হয়, হার্ট ফেলিওর হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হবে, সেই প্রবণতাটা অনেকটা কম। 3-4টে জায়গা আছে, যেমন করোনারি আর্টারি ডিজিজ, সেখান থেকে সাডেন কার্ডিয়াক ডেথ, একটা কার্ডিওমায়োপ্যাথি হার্ট ফেলিওর, সেখানে সাডেন কার্ডিয়াক ডেথ। আমাদের সঙ্গে ফোন লাইনে একজন কেউ রয়েছেন, কে বলছেন? হ্যাঁ, আমি শোভা চক্রবর্তী, কর্ণগর থেকে বলছি। বলুন। আমার বাবার বিষয়ে একটা জানতে চাই।
বাবা বিগত 6 মাস ধরে খুব মানে কষ্ট পাচ্ছিল বুকে। বাবা কিছুদিন বাবা 87 বছর বয়স হয়েছিল। আচ্ছা। কিন্তু বাবা কি জিজ্ঞেস করলে বাবা কিছু বলতে পারছে না। বাবা বুকে দেখা না, বাবা পেটের মধ্যে দেখাতে এখানে ব্যথা করছে। হ্যাঁ, এবার বাবাকে টেস্টে দেখানো হলো ডাক্তার। তা বাবা ইসিজি করতে দিয়েছিলেন, ব্লাড টেস্ট দিয়েছিলেন, কিন্তু আর ইনহেলারটা দিয়েছিলেন। কিন্তু বাবাকে বাঁচানো যায়নি, বাবা মারা গেল। এবার বাবা এত কষ্ট পেয়েছে। আপনার প্রশ্নটা বাবাকে আপনি কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ, বাবাকে কাছে নিউমোলাইজার দেওয়া হলো, তো হসপিটালে দেখাচ্ছে। আর বাবা নিজেই বাড়িতে বললো আমার কষ্ট হচ্ছে, মানে গলার মধ্যে ঘর ঘর আওয়াজ হচ্ছে। তখনই বাবাকে হসপিটালে দিলাম। গিয়ে দেখলাম যে বাবার ওই দিয়েছে, অক্সিজেন দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, উনি যেটা বলছেন সেটা তো এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না, তবে ইসিতে কি ছিল আমরা জানি না। ইসিটা যদি বলতে পারতেন তাহলে বোঝা যেত। হয়তো ওনার সাথে সিওপিডি ছিল, যার জন্য ডাক্তারবাবু ইনহেলার দিয়েছিলেন বা নেবুলাইজার দিয়েছিলেন। তো সিওপিডি থেকেও এরকম, এটা 87 বছর বয়সে যার প্রথমবার এরকম হলো, তার এমন নয় যে শুধুই হার্টের অসুখ আছে, তার সঙ্গে অন্য কিছু থাকতে পারে। সিওপিডি খুব কমনলি থাকে আমাদের বয়স্ক লোকেদের, আমাদের দেশে। এরকম এত পলিউশন আছে, বা যদি স্মোকার হন সেক্ষেত্রে থাকে, এটা একটা এরকম একটা কিছু ঘটনা ঘটে থাকবে। কোন বয়সে, মানে একটা এজের পর থেকে তো বেসিক্যালি হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে। এখন যেহেতু জেনারেশনে এত ইয়াং এজ থেকেও হচ্ছে, সেক্ষেত্রে খাওয়া দাওয়াটা কিভাবে প্রত্যেকটা মানুষের কন্ট্রোল করা উচিত? দেখুন, একটা কথা বলি, আমাদের প্রচুর মিসকনসেপশনের মধ্যে দিয়ে চলতে হয়, ঠিক আছে? আমি ছোট করে একটুখানি আপনাকে কতগুলো কথা বলে দিই, তারপর আমরা এই আলোচনার মধ্যে চলে আসবো। সেটা যে হার্টের, বিশেষ করে হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি, হার্ট অ্যাটাক হচ্ছে করোনারি আর্টারিটিসের এন্ড রেজাল্ট। যদি আনট্রিটেড থাকে, যদি তার অ্যাঞ্জিওপ্লাস্টি না হয়ে থাকে, সিভিয়ার আছে কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টি হলো না, বাইপাস হলো না, সেই পেশেন্টের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটা হওয়ার পরেও হতে পারে, এমন নয় যে অ্যাঞ্জিওপ্লাস্টি হলে কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, সেটাও হতে পারে। যাই হোক, এই সমস্ত কারণে হতে পারে। এবারে আমার সবচেয়ে কম বয়সের পেশেন্ট যারা আমি অ্যাঞ্জিওপ্লাস্টি করি, দুবার আমি অ্যাঞ্জিওপ্লাস্টি, দুবার হার্ট অ্যাটাক হয়েছে, দুবার অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি, তার বয়স প্রথমবারে ছিল যখন করি তখন তার 25-এর একটু কম। তারপর রিসেন্টলি তার করলাম তখন 29 বছর বয়স, ঠিক আছে? তার নানান রকম নেশা টেশা ছিল, অনেক অংশে তার লাইফস্টাইল খুব বাজে ছিল, কথাবার্তাও শুনতো না, খুব বাচ্চা ছেলে, আমার প্রায় ছেলের বয়সী বলতে গেলে, তার থেকে একটু বড়। তো তার আমি দুবার অ্যাঞ্জিওপ্লাস্টি, দুবারই সাকসেসফুলি সে বেরিয়ে গেছে ওটি থেকে, ভালো আছে, মাঝে মাঝে দেখাতে আসে। তো আমি বলতে চাইছি যে এই বয়স কিন্তু এখন আর ইমিউন টু ডিজিজ নয়, বিশেষ করে হার্ট ডিজিজের ক্ষেত্রে। তো এদেরও হচ্ছে খাওয়া দাওয়া প্রথম থেকে, আপনি 20 বছর 25 বছর বয়সে কি করলে হবে না, একদম শুরু থেকে প্রথম আমাদের যে আমরা যখন অন্নপ্রাশনের পর থেকে যে খাওয়া দাওয়ার প্র্যাকটিস করছি, সেই প্র্যাকটিসটাকে চেঞ্জ করতে হবে। প্রথম কথা ফুড ফ্যাডিজম, অর্থাৎ আমি এটা খাবো ওটা খাবো না, এটা ভালো লাগে ওটা ভালো লাগে না, এই ব্যাপারটা থাকলে চলবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের মিসকনসেপশন দূর করতে হবে। যেমন ধরুন আমরা বলি যে টিভিতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি না যে 0 কোলেস্টেরল তেল, এটা সর্বজ্ঞ মিথ্যে। ভোজ্য তেলে, ভেষজ তেলে কোনো রকমের কোলেস্টেরল থাকে না। কোলেস্টেরলের সোর্স হচ্ছে অ্যানিমাল বডি, প্রাণীজ যে খাবার, সেখান থেকে কিন্তু কোলেস্টেরল আসবে। আমাদের বডিতেও কোলেস্টেরল আছে, ব্রেনে আছে, অ্যাড্রিনালে আছে, অনেক জায়গাতে আছে। তো প্রত্যেকটা সেলের মেমব্রেনে প্রচুর কোলেস্টেরল আছে। তো কোলেস্টেরল আছে অ্যানিমাল সোর্স থেকে। প্ল্যান্টে যেটা থাকে সেটা হচ্ছে সাইটোস্টেরল, ঠিক আছে? কাজে কোলেস্টেরল, 0 কোলেস্টেরল তেল বলে কিছু হয় না। পৃথিবীর সমস্ত ভোজ্য তেল হচ্ছে 0 কোলেস্টেরল তেল। কাজে কেউ কম্পিটিশন আগে পড়ে নেই। তেল খাওয়া যেতে পারে, তেল বন্ধ করা যাবে না। তেলের মধ্যে প্রচুর কোলেস্টেরল ছাড়াও ট্রাইগ্লিসারাইড, সেটা একটা ফ্যাট। ট্রাইগ্লিসারাইড বেশি হলেও কিন্তু এই ধরনের হার্ট অ্যাটাক, মানে অ্যাথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ যে লিপিড, যে এক্সট্রা লিপিড যেটা জমছে আপনার হার্টের ভেসেলের মধ্যে, করোনারি আর্টারির মধ্যে, বা যে কোনো আর্টারির মধ্যে, আর্টারির লুমেনের মধ্যে যে লাস্টে যে দেওয়ালটা আছে, একদম লুমেনের ভেতরে যে প্রথম যে দেওয়ালটা, তার নিচে জমছে, সেটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। সেখানে কি জমছে? এই লিপিড জমছে। লিপিডের মধ্যে, লিপিড মানে ফ্যাট, তার মধ্যে কি কি আছে? কোলেস্টেরল আছে, ট্রাইগ্লিসারাইড আছে, কোলেস্টেরল বিভিন্ন কম্পাউন্ডস আছে, এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, আইডিএল, এগুলো আছে, সেগুলো জমছে। এগুলো একটা ব্যাপার। এটা তাহলে খাদ্যাভ্যাস এমন ভাবে করতে হবে কোলেস্টেরল আমরা কম খাই। ওয়েস্টার্ন ডেটার উপরে ভিত্তি করে সেটাকে এক্সট্রাপোলেট করে আমরা আমাদের সমস্ত আলোচনাগুলো করি। ওয়েস্টার্ন কান্ট্রিতে যেভাবে ওরা প্রাণীজ প্রোটিন এবং প্রাণীজ ফ্যাট খায়, আমরা সেভাবে খাই না, ঠিক আছে? আমাদের বাড়িতে মাংস কতদিন হয়? মাসে
একবার কি দুবার, হয়তো ইদানিংকালে বেশি হয় সবার বাড়িতে, কিন্তু ইদানিংকালে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, আমরা মাংস কমই খাই বলতে গেলে পরে, মানে খারাপ না, তাও আনহেলদি ভাবে। আনহেলদি ভাবে না, কোনটা হেলদি কোনটা আনহেলদি এটা আমাদের কোনো মানে কোনো স্ট্রাকচার, কোনো রিসার্চ নেই। দেয়ার শুড বি রিসার্চ যে কোন ফুড হ্যাবিটটা হেলদি, কোন ফুড হ্যাবিটটা আনহেলদি। আনহেলদি কোনটা? আনহেলদি খাবার হচ্ছে যে আপনি একটা তেলকেই বারবার ইউজ করছেন, একটা তেল দিয়ে বারবার রান্না করছেন, সেখানে ট্রান্স ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, দ্যাট ইজ মোর হার্মফুল। আপনি এক পিস মাংস খেলে কিছু হবে না, একটা ডিম কুসুম শুদ্ধ খেলেও কিছু হবে না। আমাদের সঙ্গে ফোনে কেউ রয়েছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি আজকেই চক্রবর্তী, বলুন। হাওড়া থেকে বলছি। বলুন। বলছি যে আমার এই হাঁটতে গেলে বা সিঁড়ি থেকে নামতে গেলে হ্যাঁ খুব বুকের মাঝখানটা চেন করে ওঠে। বয়স কত? এটা আমার খুব মাঝে মাঝে ভয় করে। বয়স কত আপনার? আমার 45। আপনার সুগার বা প্রেসার আছে? না, প্রেসার আছে, আমি প্রেসারের ওষুধ খাই। বেশ, আপনার যে সিমটমটা হচ্ছে সেটা কিন্তু একটা ইসকেমিক হার্ট ডিজিজের মতন সিমটম, অর্থাৎ হাঁটতে গেলে বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে পরে আপনার বুকে একটা ব্যথা হচ্ছে। এটার জন্য আপনাকে যেটা প্রাথমিকভাবে যেটা করতে হবে, আপনি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করুন, আপনার কাছে যিনি আছেন তার সঙ্গে কথাবার্তা বলে প্রেসার চেক করুন, প্রেসার বেড়ে গেছে কিনা, এবং তার ওষুধপত্রগুলো অ্যাডজাস্ট করবেন। দ্বিতীয় কথা, একটা ইসিজি অবশ্যই করবেন, ইসিজি থেকে বেরিয়ে যাবে আপনার কিছু সমস্যা হচ্ছে কিনা। যদি ইসিজি নর্মাল থাকে, তারপর আপনার সিমটম খুব বেশি হয়, তাহলে ডেফিনেটলি একজন কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ ইসিজি নর্মাল থাকা সত্ত্বেও করোনারি ডিজিজ থাকতে পারে। তখন আপনার টিএমটি দরকার হতে পারে বা ডাইরেক্টলি অ্যাঞ্জিওগ্রাফি দরকার হতে পারে, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। সেটা করলে দেখা যাবে যে ইসিজি নর্মাল ছিল, রেস্টিং কন্ডিশন, আপনি তো এমন কিছু পরিশ্রম করছেন না, সাধারণ সিঁড়ি দিয়ে ওঠানামাতে যেটুকু আপনার পরিশ্রম হয় তাতে ইসিজিতে হয়তো চেঞ্জ আসছে না, কিন্তু আপনাকে টিএমটি করালে দেখা যাবে সেটা বেশি আসছে। অথবা ডাইরেক্ট অ্যাঞ্জিওগ্রাফি যদি আমরা করি, তখন দেখবো যে করোনারি আর্টারির ভিতরে ব্লকেজ আছে, সেই ব্লকেজটাকে স্টেন্ট করে ছাড়িয়ে দিলে পর আপনি সুস্থ হয়ে গেলেন। ডাক্তারবাবু, আরেকটা জিনিস জানতে চাইবো যে যোগব্যায়াম করলে কতটা আমাদের যে হার্টের সমস্যা হোক বা হাঁটুর ব্যথা, যে কোনো সমস্যা, আপনি যে কোনো রকমের এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন। ইদানিংকালে কিছু কনসার্ন ডেভেলপ করছে যে এই যে মানে ব্ল্যাঙ্কেট প্রেসক্রিপশন অফ এক্সারসাইজ, দ্যাট ইজ নট গুড। ঠিক আছে, আপনি কতটা এক্সারসাইজ করতে পারেন, আমি কতটা করতে পারি, আরেকজন XYZ কতটা করতে পারেন, সেটা ডিপেন্ড করছে অনেক কটা ফ্যাক্টরের উপরে। তার ফিজিক্যাল কন্ডিশনিং কি আছে, সে কতটা এক্সারসাইজ এবং এক্সারশন করতে অভ্যস্ত। আমার বাড়িতে যদি 80 বছরের বৃদ্ধ মহিলা থাকেন, ঠাকুমা থাকেন, মাসিমা থাকেন, কেউ থাকেন, আমি তাকে যদি বলি তুমি এখন 4 কিলোমিটার করে রেগুলার দৌড়ো বা হাঁটো, সেটা কোনো তখন জাস্টিফিকেশন নেই। কাজে আপনাকে বয়স, জেন্ডার, ফিজিক্যাল স্ট্রেংথ এবং অবশ্যই তার সঙ্গে মেন্টাল এবিলিটিস, অর্থাৎ তার যে কতটা তার মোটিভেশন, সবকিছুর উপর ডিপেন্ড করে তাকে এক্সারসাইজ করাতে হবে। সেজন্য বেস্ট হচ্ছে, আপনি তো সবাইকে মাঠে দৌড় করাতে পারবেন না, যতটা সম্ভব ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, হাঁটাচলা করবেন, ছাদে হাঁটুন, পাড়ায় হাঁটুন, এবং আপনি পারলে যোগব্যায়াম করুন। যোগব্যায়ামের আলাদা করে কোনো বেনিফিট আছে কিনা সেটা তর্ক সাপেক্ষ, তার জন্য অনেক আলোচনা করা যেতে পারে, অনেক স্কোপ আছে ডেফিনেটলি। এতদিনের পুরনো একটা সাবজেক্ট, তার নিশ্চয়ই কিছু বেনিফিট আছে, কিন্তু সেটাতে কতটা কি আছে সেটা কিন্তু তার কিছু ক্যালকুলেশন থাকা দরকার। মানে ব্ল্যাঙ্কেট প্রেসক্রিপশন না, কোন যোগব্যায়াম কতটা কে করতে পারেন সেটার উপর ব্যাপার অনেক কিছু ডিপেন্ড করছে। এরপর জানতে চাইবো হার্ট ট্রান্সপ্লান্ট যেটা রয়েছে, আপনি অনেক দূরে চলে গেলেন, একদম জাম্প ফরওয়ার্ড টু দ্য লাস্ট লিমিট। তো না, অনেকের মনে এই আশঙ্কাটা থাকে, তখনই দরকার যখন পেশেন্টকে কোনোভাবেই আর হার্টের অন্যান্য কোনো চিকিৎসা করে তার হার্ট ফেলিওরকে কন্ট্রোল করে আছে না। ইট ইজ ডান অনলি ইন কেস অফ এন্ড স্টেজ হার্ট ফেলিওর। তার আগে অনেক কটা স্টেপ আছে। এখন আমাদের দেশে অনেক ভালো ভালো ওষুধ আছে, আমাদের দেশে মানে সারা পৃথিবীতে সেই ওষুধগুলো আছে, আমাদের দেশেও চলে এসছে। আর্নি বলে একটা গ্রুপ অফ মেডিসিনস আছে, সেগুলো দিলে পরে মানে এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যাচ্ছে। যার ইনজেকশন ফ্র্যাকশন 35%, 40% ছিল, তার হয়তো দেখা গেল যে 50% রিচ করে গেল। তো এবং তার হাঁটা চলা করা, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেটার হলো, তার সেন্স অফ ওয়েলবিং অনেক বেটার হলো, তার হার্ট ফেলিওর কন্ট্রোলে চলে এলো। ফলে এই সমস্ত ওষুধ গাইডলাইন ডিরেক্টেড থেরাপি, অর্থাৎ যা ইন্টারন্যাশনাল গাইডলাইনগুলো বলছে, আমাদের যে ডাক্তারদের সোসাইটিগুলো আছে, কার্ডিওলজিস্টদের সোসাইটিগুলো, তাদের যে টোটাল যা গাইডলাইন্স আছে, সেই গাইডলাইনের উপর ভিত্তি করে আমরা সবাই প্র্যাকটিস করি। এভিডেন্স বেসড গাইডলাইন, সেগুলো বিভিন্ন রকমের ট্রায়াল হয়ে সেই এভিডেন্সগুলো অ্যাকুমুলেট করে তার উপরে ভিত্তি করে একটা গাইডলাইন হয়। সেই গাইডলাইন অনুসারে অনেক মাল্টিপল এখন মেডিকেশনস আছে যেগুলো খুব ভালো কাজ করে। তাতেও যদি না হয়, তখন আমরা প্রথমত যেটা করি, এক ধরনের বিশেষ রকমের পেসমেকার ইউজ করি, তাকে বলে সিআরটি। আমরা রেগুলার বেসিসে এগুলো করি, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, পেসমেকার, অথবা অনেক সময় আমরা কম্বো ডিভাইস দিই, পেসমেকার তার সঙ্গে আইসিডি, ঠিক আছে, তাকে কম্বো ডিভাইস, অর্থাৎ যাতে হার্ট ফেলিওর পেশেন্টের অ্যারিথমিয়া হয়, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার খুব ডেঞ্জারাস অ্যারিথমিয়া হয়, সেটা যাতে না হয় সেজন্য আমরা প্রিভেন্টিভ মেজার পেসমেকার প্লাস আইসিডি একসঙ্গে দিয়ে সিআরটি
ডি বা সিআরটি পি, দুটো হলে পরে কম্বো দিয়ে সিআরটি ডি, নইলে এটা সিআরটি পি। এগুলো এতেও যদি কারোর কাজ না হয় তাহলে এটার জন্য সে এলিজিবল, তার এলিজিবিলিটি কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, অথচ তার ইন্ডাস্ট্রি হার্ট ফেলিয়ার হচ্ছে। তখন আমরা যেটা করতে পারি, তাকে আমরা কতগুলো এক্সটার্নাল এক পাম্প টাইপের ব্যাপার আছে, ঠিক আছে, সেই পাম্পগুলো দিয়ে। আমাদের সঙ্গে ফোনে কেউ রয়েছেন, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি আগে একটা ফোন করেছিলাম, আমি আর একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। ডাক্তারবাবুর কথা শোনার পর আমার মনে হলো, এই যে বাজারে যে এখন সকালবেলা টিফিন হয়ে গেছে সবার, আমার মেয়েটাও খায়, ওই কচুরি, বিভিন্ন দোকানে ছেঁড়া পরোটা এসব বিক্রি হচ্ছে। আমার একটা কৌতূহল আছে যে এই তেলগুলো তো এরা তো তেল চেঞ্জও করে না, বা দামি তেল দিয়ে করে না, দামি জন্য কি দীর্ঘদিন ধরে খেলে কি এরকম কোনো প্রবলেম হতে পারে? হ্যাঁ, হতে পারে। আপনি যদি একই তেল শুধু দোকানে না, আপনার বাড়িতেও যদি ব্যবহার করেন, দেখুন একদম পার্টিকুলার হতে গেলে পরে যেটা হচ্ছে, আপনি একটা তেল দিয়ে একবারই ভাজবেন, তারপরে সেই তেলটা ফেলে দিতে হবে আপনাকে, সেটা আপনি পারবেন? ইটস নট এ ফিনান্সিয়ালি ভায়াবল অপশন। এটা আপনি আর্থিকভাবে পারবেন না। আমাদের বাড়িতে আমরাও পারবো না, কোনো ধনী বাড়িতেও পারবে না। তাদের যা তেল খরচ হবে সেটা হিউজ। সেই জন্য কি হয়, খুব ডিপ ফ্রাই করবেন না। তেল যখন ইউজ করবেন, ডিপ ফ্রাই মানে খুব পোড়া ভাজা করবেন না, হালকা করে ভাজতে হবে। বাইরের দেশে ওরা বলে স্যালাড, যেমন অলিভ অয়েল দিয়ে ওরা স্যালাড করে, দ্যাট ইজ দ্য বেস্ট থিং, ঠিক আছে। কিন্তু আমরা সেই খাদ্যাভ্যাসে ফিরতে পারবো না এই বয়সে এখন এসে, বা কেউই পারবেন না। এটা শত শত শতাব্দী ধরে আমাদের এই খাদ্যাভ্যাস। সেই জন্য বাইরের খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। ওইখানে যে একটা তেল বারবার ভাজলে, চপ সিঙ্গাড়া যে বারবার ভাজা হচ্ছে একই তেলে, তাতে ট্রান্স ফ্যাটি অ্যাসিড বলে জিনিস তৈরি হয়, সেটা অত্যন্ত ক্ষতিকারক। সেটা আপনার শরীরের শিরার ভেতরে, আর্টারির ভেতরে গিয়ে জমছে, ধমনির ভেতরে গিয়ে জমে ক্ষতি করছে। সে হার্ট অ্যাটাক করবে, কিডনি ফেলিওর করাবে, ব্রেনে স্ট্রোক করাবে, চোখে রেটিনোপ্যাথি করাবে, সব করাবে। একদমই তাই। হার্টের সমস্যা কিন্তু এখন এতটাই কমন হয়ে গিয়েছে, যেখানে 25 বছর বয়সী মানুষদের যেরকম ভাবে হার্টের সমস্যা দেখা দিতে পারে, 40 বছর 60 বছরে গিয়েও কিন্তু হার্টের সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার বুকে ব্যথা হওয়া মানেই কিন্তু শুধু হার্টের সমস্যা না, ডাক্তারবাবু যেরকমটা বললেন যে কত রকমের সমস্যা থেকে কিন্তু হার্টের রোগ আসতে পারে। তাই আপনার যদি কোনো রকম মনে হয় যে হার্টে সমস্যা আসতে পারে, বা বুকে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন ডাক্তারের সঙ্গে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর সুমন হালদার, এবং যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। হাই ডক্টর, এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।